where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং এভরিবডি। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের সহশিক্ষক। আমরা জানি গত মার্চ মাস থেকে সমস্ত বিদ্যালয়ের সমস্ত ক্লাসের টিচিং লার্নিং প্রসেস টোটালি ক্লোজড ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। ফলে ছাত্রছাত্রীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছে। এই সিচুয়েশনে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এবং মালদা জেলা স্কুলের সহযোগিতায় এই অনলাইন ক্লাসের সূচনা। আজকের অনলাইন ক্লাসে যে সকল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে তাদের সকলকেই আমার তথা মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, এবং মালদা জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন তাকে আমরা সকলে মিলে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই উদ্যোগ সফল হোক। তা আজকে আমার আলোচ্য বিষয় সাম প্রবলেমস অন প্যারাবোলা। এর আগে ক্লাসে আমি অধিবৃত্ত সম্পর্কে বিস্তারিত বলেছি, কিছু অঙ্ক করিয়েছি, আরও কিছু প্রবলেম আজকে আমি আলোচনা করব। তা আমরা এই আগের দিন 4 রকমের প্যারাবোলা বলেছি। 4 রকম বলতে এটি অধিবৃত্তের অক্ষ যদি ধনাত্মক x অক্ষ হয়, ঋণাত্মক x অক্ষ হয়, ধনাত্মক y অক্ষ হয় কিংবা ঋণাত্মক y অক্ষ হয়, তাহলে তাদের সমীকরণের ধরন, তাদের চেহারা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এছাড়াও আমরা আলোচনা করেছি যে যদি x অক্ষের সমান্তরাল তার অক্ষ হয়, অর্থাৎ অধিবৃত্তের শীর্ষ যদি মূল বিন্দুতে না হয় এবং অক্ষ যদি x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের সমান্তরাল হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণ কেমন হবে সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে যেটা বলবো যে অক্ষ যদি x অক্ষ বা y অক্ষের সমান্তরাল না হয়, তাহলে প্যারাবোলার সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণ কীভাবে বের করা হবে, কেমন হবে। অধিবৃত্তের অক্ষ যদি এই অক্ষদ্বয়ের কোনোটারই সমান্তরাল না হয়, তাহলে তার সমীকরণ কীভাবে বের করব। ধরে এইরকম একটা অক্ষ হয়ে গেল, এইরকম অক্ষ, তাহলে এইখানে হচ্ছে ডায়াট্রিস, এইখানে নাভি। এরকম হতে পারে যে ওই অধিবৃত্ত এইখানে শীর্ষবিন্দু, অধিবৃত্তের শীর্ষ এখানে, মূল বিন্দুতে নেই, অন্য একটা বিন্দুতে, নিয়ামক এই জায়গায় অবস্থিত হবে আর ফোকাস এইখানে অবস্থিত হবে। অর্থাৎ অধিবৃত্তের অক্ষ হচ্ছে এই সরলরেখাটা। এবার যেটা যা x অক্ষেরও সমান্তরাল নয়, y অক্ষেরও সমান্তরাল নয়, এই ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে অধিবৃত্তের নাভি অবশ্যই দরকার, ফোকাস বিন্দুটা অবশ্যই দরকার, নিয়ামকের সমীকরণটাও দরকার। এই দুটো যদি আমরা পেয়ে যাই, নিয়ামকের সমীকরণ এবং অধিবৃত্তের নাভি, তাহলে কিন্তু এই সব ক্ষেত্রে আমরা অধিবৃত্তের সমীকরণ বের করতে পারবো। কারণ হচ্ছে যে আমরা জানি যে অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু xy যদি হয়, স্থানাঙ্ক p, এটা s বলেছিলাম, এই সরলরেখা এখান থেকে যে লম্ব টানি এটা m,
আর এই দূরত্ব হচ্ছে পিএস। তাহলে এই অধিবৃত্তের যে ফর্মুলা আমরা শিখেছিলাম যে অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে নাভির দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব সর্বদা সমান হয়। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে এই সমীকরণ বেরিয়ে চলে আসবে এই সব ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে আজকে বিশেষভাবে আমরা করব যে অধিবৃত্তের অক্ষ যদি এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল না হয় এবং শীর্ষ মূলবিন্দুতে না অবস্থিত হয় তাহলে তার সমীকরণ কীভাবে বের করা হবে। তাহলে এই কেসটা মনে রাখতে হবে যে আমাদের এই ক্ষেত্রে নাভি এবং নিয়ামকের সমীকরণ দুটোই আমাদের দরকার। যা দেওয়াই থাক এই দুটোকে আমাদের বের করতে হবে। এই দিয়েই একটা প্রবলেম আমরা শুরু করি। যে অধিবৃত্তের নাভি মূলবিন্দুতে, অধিবৃত্তের নাভি মূলবিন্দুতে, অধিবৃত্তের নাভি মানে ফোকাস, নাভির স্থানাঙ্ক 0 0, নাভি মূলবিন্দুতে, নাভি মূলবিন্দুতে এবং নিয়ামকের সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। নিয়ামক x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ যেটা বললাম যে এখানে নাভি আছে 0 0 বিন্দুতে, নিয়ামক x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, অর্থাৎ এইরকমই নিয়ামকটা এইরকমই হবে। আর নাভিটা মূল বিন্দুতে বলেছে, আমাদের ছবিটা এখানে যদিও ঠিক হয়নি, নাভি মূল বিন্দুতে মানে এই নাভিটা হবে একবারে মূল বিন্দুতে। যদি অ্যাকচুয়ালি এইরকম ছবি আঁকি আমরা, এই ছবিটাকে যদি আমরা এঁকে দিই তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইটা মূল বিন্দু বলছে নাভি মূল বিন্দুতে, আর নিয়ামক এক্স প্লাস ওয়াই এইটা 1 এইটা 1, তাহলে এইটা হচ্ছে নিয়ামক। তাহলে এইখান থেকে এটা যদি নাভি হয় এটা এস, মূল বিন্দুটা এস নাভি, তাহলে এটা যদি নিয়ামক হয় তাহলে এই নাভি আর নিয়ামকের ঠিক মধ্যবিন্দু দিয়ে অধিবৃত্তটা হবে। এইরকম হবে অধিবৃত্ত। তা আমরা নিয়ামকের সমীকরণ এখানে পেয়ে গেছি, নাভির স্থানাঙ্কও দেওয়া আছে। তাহলে আমাদের সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে যে অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি, স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই নিব। তাহলে অধিবৃত্তের উপর ধরি অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি, স্থানাঙ্ক এক্স ওয়াই, এবং পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে পিএম আর পিএস নাভি। তাহলে পি বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 সরল রেখার সরলরেখার উপর লম্ব ওয়াকে এম বিন্দুতে ছেদ করেছে। এম বিন্দুতে ছেদ করেছে।
ছেদ করেছে। আর অধিবৃত্তের নাভি জিরো কমা জিরো এস বিন্দু। তাহলে আমাদের কি জানি যে পিএস বাই পিএম ইকুয়াল টু 1, অতএব পিএস ইকুয়াল টু পিএম, এটাও বলতে পারি পিএস ইকুয়াল টু পিএম বা পিএস স্কোয়ার, দুই দিকে বড় করা হলো, ইকুয়াল টু পিএম স্কোয়ার। তাহলে পিএস মানে হচ্ছে এক্স ওয়াই বিন্দু থেকে 0 0, এস বিন্দু স্থানাঙ্ক 0 0, এক্স ওয়াই বিন্দু থেকে 0 0 বিন্দুর দূরত্ব তার বর্গ। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার। পিএম মানে হচ্ছে এই পি বিন্দু থেকে এই সরলরেখা মানে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 সরলরেখা লম্বের দৈর্ঘ্য। তাহলে এক্স ওয়াই বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 সরলরেখা লম্বের দৈর্ঘ্য, সেই সূত্র আমরা জানি যে সরলরেখার এক্স এর জায়গায় ওই বিন্দুর এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাতে হবে। তাহলে কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই রুট ওভার কি ছিল, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মানে এক্স এর সহগ এখানে 1 আর বি মানে ওয়াই এর সহগ তো 1, তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার আবার বর্গ করেছি ডান দিকে এই। তাহলে এখানে রুট 2 এর বর্গ 2, তাহলে 2 হলো 2 বাঁ দিকে চলে এলো 2 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার, ডান দিকে যদি ভেঙে দিই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2 এ বি মানে মাইনাস 2x প্লাস 2bc মাইনাস 2y প্লাস 2ab xy 2xy। বোঝা গেল? তাহলে সাজিয়ে দিতে নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই দিক থেকে এক বাদ হয়ে গেল, মাইনাস 2xy মাইনাস 2xy প্লাস 2x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 ইকুয়াল টু 0 বা ডান দিকে রাখলে হবে 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1। এই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। বোঝা গেল? তাহলে নাভি যদি মানে শীর্ষ যদি মূলবিন্দুতে না হয় এবং নিয়ামক যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল না হয়, তাহলে সেই সব অধিবৃত্তের সমীকরণ ঠিক এই নিয়মে বার করতে হবে। অর্থাৎ আমাদের নাভি দরকার, নিয়ামকের সমীকরণ দরকার, তারপরে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিব। অধিবৃত্তের যে একবার ডেফিনেশন যে অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে নাভির দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব পরস্পর সমান। এবার যদি বলা হয় যে নাভিলম্বের এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কত, এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কত, যদি বলা হয় অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কত, নাভিলম্ব মানে ছিল 4a, তার মানে আমাকে এ বার করতে হবে। তাহলে দেখো এ বার করতে হবে, তা আমি এইখান থেকে এই শীর্ষবিন্দু, এইটা হচ্ছে নাভি, এইটা হচ্ছে শীর্ষবিন্দু অধিবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে এই নাভি থেকে শীর্ষ এর দূরত্ব হচ্ছে এ, আর শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব এ, অর্থাৎ নাভি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব হচ্ছে 2a, নাভি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব 2a। তাহলে আমাদের এই যে নাভি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব বার করতে পারবো, তাহলে সেটা আমরা বার করি যে নাভি থেকে নিয়ামকের লম্বের দৈর্ঘ্য, নাভি থেকে নিয়ামকের উপর লম্বের দৈর্ঘ্য
অর্থাৎ নাভি মানে 0 0 বিন্দু থেকে, নাভি থেকে নিয়ামক বলতে x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 সরলরেখার লম্বের দৈর্ঘ্য। সরলরেখার লম্বের দৈর্ঘ্য জানি কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্বের দূরত্ব আমরা আগেও বের করে দেখিয়েছি, এখনো বের করলাম। কি হবে তাহলে এক্স এর উপর এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 আর -1 থাকছে, ডিভাইডেড বাই √1² প্লাস 1², এটা মড, কেন দূরত্ব সব অলওয়েজ পজিটিভ হবে। তাহলে কত হচ্ছে, তাহলে 1/√2 এত একক। তাহলে আমাদের 2a বেরিয়ে গেল, 2a, তাহলে আমাদের অভিলম্ব ছিল 4a, অতএব নাভিলম্বের সমীকরণ, নাভিলম্ব ছিল 4a, অতএব নাভিলম্বের সমীকরণ নাভিলম্বের দৈর্ঘ্য 4a, অর্থাৎ এর ডাবল, এর 2a পেলাম, তাহলে 2 × 1/√2 √2 একক। বোঝা গেল? তাহলে অনেক সময় খুব সোজাসুজিভাবে সব জিনিস বের করা সম্ভব হয় না। তো এখানে নাভিলম্বের দৈর্ঘ্যটা বুঝতে পারছি, নাভিলম্বের দৈর্ঘ্যটা এ বার করতে পারিনি, এখানে আমরা কি বের করলাম, যে 2a বার করলাম, 2a, নাভি থেকে নিয়ামকের লম্বের দৈর্ঘ্য 2a বের করে নিলাম, 2a বার করলে সেখান থেকে 4a সহজ হলো, 2 দিয়ে গুণ করে দিলে এই 4a হয়ে গেল। নেক্সট, y² = 4ax অধিবৃত্তের, y² = 4ax অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত। কেমন হবে ছবিটা একটু করে নিই। x অক্ষ, y অক্ষ, শীর্ষবিন্দু, এটা নিয়ামক। বলছি y² = 4ax অধিবৃত্তের, যেহেতু x অক্ষটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, সেই রকম ছবিটা ঠিক এইরকমই হবে। তাহলে y² = 4ax অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যা, শীর্ষবিন্দু এটা, শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যা, আমি একটা জ্যা নিলাম, অনেক জ্যা আছে, এরকম অনেক জ্যা আছে, হ্যাঁ অনেক জ্যা, এদিকেও আছে, এদিকেও আছে আরো, হ্যাঁ। শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যা সমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ y² = 2ax, মধ্যবিন্দুর সঞ্চারপথ y² = 2ax প্রমাণ করতে হবে। বোঝা গেল যে y² = 4ax অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ হবে y² = 2ax, অর্থাৎ এইটাও একটা অধিবৃত্ত হবে। মধ্যবিন্দু বলতে এই জ্যাগুলোর সব মধ্যবিন্দু, এই সব মধ্যবিন্দু, এইগুলো সঞ্চারপথ করলে দেখা যাবে এও একটা অধিবৃত্ত হচ্ছে, এদিকে মধ্যবিন্দু, এদিকে মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, শীর্ষবিন্দু এখানে বলাই আছে, শীর্ষবিন্দু 0 0, আর যে কোনো একটা জ্যা ধরি একটি জ্যা OP একটি জ্যা, তাহলে OP জ্যায়ের মধ্যবিন্দু ধরি H কে, আর P বিন্দুটা ধরি আলফা বিটা।
ঠিক আছে, তাহলে ধরি পিএম ওপি একটি জ্যা, ওপি একটি জ্যা যা অধিবৃত্তকে পি বিন্দুতে, পি ব্র্যাকেটে আলফা বিটা পি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে, বোঝা গেল? তাহলে ওপি একটি জ্যা যা অধিবৃত্তকে আলফা বিটা বিন্দুতে ছেদ করেছে এবং ওপি জ্যায়ের মধ্যবিন্দু, এবং ওপি জ্যায়ের মধ্যবিন্দু আলফা বিটা, এইচ কে মধ্যবিন্দু এইচ কমা কে। তাহলে আমাকে মধ্যবিন্দু অর্থাৎ এইচ কে বিন্দুর সঞ্চারপথ বার করতে হবে, অর্থাৎ এইচ কে দিয়ে একটা সমীকরণ নিয়ে আসতে হবে। এবার দেখো যে এটা 0 0 বিন্দু, এটা আলফা বিটা বিন্দু, আর এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটার মধ্যে সম্পর্ক কি পাবো? তাহলে অতএব এইচ সমান 0 প্লাস আলফা বাই 2, অর্থাৎ আলফা বাই 2, এখান থেকে আলফা আমি পেয়ে যাচ্ছি, তা আলফা সমান 2h। আবার কে সমান 0 প্লাস বিটা বাই 2, অতএব বিটা সমান 2k। এবার আলফা বিটা বিন্দু, যেহেতু আলফা বিটা বিন্দুটি অধিবৃত্তের উপর অবস্থিত, যেহেতু আলফা বিটা বিন্দুটি y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের উপর অবস্থিত, অধিবৃত্তের উপর অবস্থিত, তাহলে কি হবে? আলফা বিটা বিন্দুটি অধিবৃত্তের সমীকরণকে স্যাটিসফাইড করবে, অতএব বিটা স্কয়ার ইকুয়াল টু 4a আলফা। এখানে যদি বসিয়ে দিই, আলফা বিটার মান বসিয়ে দিই, তাহলে বিটা হচ্ছে 2k, তাহলে 2k তা হোল স্কয়ার ইকুয়াল টু 4a আলফা মানে 2h। তাহলে এখান থেকে কি পেলাম? বা 4k স্কয়ার, এদিকে 4 কেটে যাচ্ছে, তাহলে k স্কয়ার ইকুয়াল টু 2ah। তাহলে এইচ কে বিন্দুর বীজগণিতিক সম্পর্ক পেয়ে গেছি, অর্থাৎ এইচ কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। অতএব এইচ কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কি হবে? y স্কয়ার ইকুয়াল টু 2ax, k এর জায়গায় y, h এর জায়গায় x। অতএব এইচ কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ y স্কয়ার, যে y স্কয়ার ইকুয়াল টু 2ax, y স্কয়ার ইকুয়াল টু 2ax। যে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণ করো সঞ্চারপথের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 2x, অর্থাৎ এটাও একটা অধিবৃত্তের সমীকরণ। নেক্সট কোশ্চেন, যে
যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক a t স্কোয়ার কমা 2at হলে দেখাও যে অপর প্রান্তের স্থানাঙ্ক a বাই টি স্কোয়ার কমা মাইনাস 2a বাই টি, এইটা প্রমাণ করতে হবে। a বাই টি স্কোয়ার মাইনাস 2a বাই টি, বোঝা গেল যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী জ্যা বলতে যে জ্যাগুলো নাভি দিয়ে গেছে, নাভিগামী জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক a টি স্কোয়ার কমা 2at হলে দেখাও যে অপর প্রান্তের স্থানাঙ্ক এটা অপর প্রান্তের স্থানাঙ্ক দেখাতে হবে। ছবিটা কেমন হবে, ছবিটা একটু দেখে নিই। যে ওয়াই স্কোয়ার একই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত, এক্স অক্ষ ওয়াই অক্ষ, নাভি নিয়ামক, এই যে নাভিগামী যায় এইরকম ধরো, এইটা a t স্কোয়ার 2at নাভিগামী যায়, এটার এই বিন্দুটা হচ্ছে a, 0 নাভির স্থানাঙ্ক a, 0, এই যে নাভির স্থানাঙ্ক a, 0, আর PQ হচ্ছে নাভিগামী জ্যা, নাভিটা হচ্ছে S, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক at স্কোয়ার 2at, তাহলে অপর প্রান্তের স্থানাঙ্ক অর্থাৎ Q বিন্দুর স্থানাঙ্ক দেখাতে হবে a বাই টি স্কোয়ার মাইনাস 2a বাই টি। অধিবৃত্তের উপর টি বিন্দু বলতে আমরা বুঝি যে at স্কোয়ার 2at, টি বিন্দু বলতেই বোঝায় at স্কোয়ার 2at, এটা আগে আমরা বলেছি। এবার অধিবৃত্তের উপর যে কিউ বিন্দু, ধরো কিউ বিন্দুটাকে যদি আমরা এম বিন্দু বলি, কিউ বিন্দুর স্থানাঙ্ক এম অর্থাৎ am স্কোয়ার কমা 2am, এইটা। তাহলে আমরা ধরি কিউ বিন্দুর স্থানাঙ্ক, পি কিউ জ্যায়ের কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরি পি কিউ জ্যায়ের কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক am স্কোয়ার কমা 2am, এম হচ্ছে প্যারামিটার, অর্থাৎ এই বিন্দুটা অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু স্যাটিসফাইড করবে বলা হয়েছে। সুতরাং এখানে এম হচ্ছে প্যারামিটার, x ইকুয়াল টু am স্কোয়ার, y ইকুয়াল টু 2am, এখানে যেমন at স্কোয়ার 2at টি প্যারামিটার, এখানে ঠিক এম প্যারামিটার ধরলাম। তাহলে এবার কি পাবো, যে এই দুটো পি কিউ জ্যায়ের সমীকরণটা পেয়ে যাবো আমরা। তাহলে পি কিউ জ্যায়ের সমীকরণ বের করে নিই। অতএব পি কিউ এর সমীকরণ, পি কিউ এর সমীকরণ, তাহলে y মাইনাস y1 মানে 2at equal to y1 minus y2, 2at minus 2am by x1 minus x2 into x minus x1 at স্কয়ার। এটা হচ্ছে পি কিউ জ্যায়ের সমীকরণ। at স্কয়ার 2at কে যদি x1 y1 ধরি, তাহলে y minus y1 equal to y1 minus y2
বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1। এবার এই PQ যেটা যেহেতু নাভিগামী বলা আছে, নাভিগামী যেহেতু ইহা নাভি বলতে এখানে A0 বিন্দুগামী, তাহলে A0 বিন্দু দিয়ে এই সরলরেখাটা স্যাটিসফাইড করবে। A0 অর্থাৎ x এর জায়গায় a, y এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? অতএব y এর জায়গায় 0, তাহলে এখানে থাকছে মাইনাস 2at। ডান দিকে কি থাকছে? 2a টা কমন আসছে, 2a কমন উপরে, 2a কমন, t মাইনাস m, নিচে a কমন, a কমন হলে টি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, অর্থাৎ টি প্লাস এম ইন্টু টি মাইনাস এম। আর এক্স এর জায়গায় বসাবো এ মাইনাস এ টি স্কোয়ার। এখানে টি মাইনাস এমটা কেটে যাচ্ছে, যেহেতু টি মাইনাস এম নট ইকাল টু 0, কেন টি ইকাল টু নট ইকাল টু এম, ওই জন্য টি মাইনাস এমটা কেটে গেল। এবার এখানে এ কেটে যাচ্ছে, দেখো একটা এ কেটে যাচ্ছে, তাহলে একটা সাজিয়ে নিয়ে একটু, এই দুই থেকে দুই কেটে যাচ্ছে। আবার এখানে যদি এ কমন নিই, দেখো এ যদি কমন নিই, এ কমন নিলে এখানেও একটা এ কেটে যাচ্ছে দুই দিক থেকে, তাহলে আগে লিখে নিই মাইনাস এইটি, ডান দিকে তাহলে কি থাকছে? টি প্লাস এম, টি প্লাস এমটা বাঁ দিকে চলে এলে গুণ হয়ে, তাহলে টি প্লাস এম, টি প্লাস এম, ডান দিকে থাকছে এ কমন নিলে 1 মাইনাস টি স্কোয়ার। এটা দুই থেকে আবার দেখো এটা কেটে যাচ্ছে, এ কেটে গেল, তাহলে কি থাকছে? বাঁদিকে গুণ করে দিই, মাইনাস টি স্কোয়ার মাইনাস টিএম ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ার। টি স্কোয়ারটা দুই থেকে কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে? টিএম ইকুয়াল টু মাইনাস 1। অতএব টিএম ইকুয়াল টু মাইনাস 1 বা এম ইকুয়াল টু মাইনাস 1 বাই টি, মাইনাস 1 বাই টি। তাহলে এম পেয়ে গেলাম, এম এর মান মাইনাস 1 বাই টি, তাহলে এম এর মানটা বসিয়ে দিও বিন্দু স্থানাঙ্কে। অতএব অপর বিন্দুর স্থানাঙ্ক, পি কিউ জায়ের অপর বিন্দুর স্থানাঙ্ক অতএব পি কিউ জায়ের অপর বিন্দুর স্থানাঙ্ক কি ছিল আমাদের? এম স্কোয়ার কমা 2am, তাহলে এম ইকুয়াল টু বসে দিই মাইনাস 1 বাই টি, তাহলে হচ্ছে 1 বাই টি মাইনাস 1 বাই টি বসালে এ বাই টি স্কোয়ার, 2a মাইনাস হয়ে যাবে মাইনাস টি, 2a বাই টি। Proved. বোঝা গেল? অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে নাভিগামী জায়ের এক প্রান্তের কোটি মানে 2at আর অপর প্রান্তের কোটি 2am, তাহলে কি পেলাম?
mt ইকুয়াল টু মাইনাস ওয়ান, অথবা at স্কোয়ার 280 আর at স্কোয়ার 281 যদি হয় তাহলে আমরা কি পাবো t ইন্টু t1 ইকুয়াল টু মাইনাস ওয়ান। বোঝা গেল যে নাভিগামী জায়ের এক প্রান্তের স্থানাঙ্ক at স্কোয়ার 280 এবং অপর প্রান্তের স্থানাঙ্ক at1 স্কোয়ার 281 হলে t ইন্টু t1 সমান মাইনাস ওয়ান। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী একপ্রস্থ জায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী একপ্রস্থ জায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে ছবিটা আমরা দেখে নিই আগে। y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের সমীকরণ কেমন হবে? যেহেতু ধনাত্মক x অক্ষটাই হবে অধিবৃত্তের অক্ষ, যেহেতু ডান দিকে 4x আছে, আর নাভি এখানটাই হবে s। নাভিগামী যা অনেক হবে, এই রকম একটা হতে পারে, এই রকম হতে পারে, আবার এই রকম হতে পারে। একপ্রস্থ জায়ের নাভিগামী একপ্রস্থ জায়ের মধ্যবিন্দু বলতে এর মধ্যবিন্দুগুলোর সঞ্চারপথ নির্ণয় করতে হবে। তাহলে যে কোনো একটা জ্যা ধরি এই জ্যাটাকে ধরি আমরা যে পি কিউ একটি জ্যা, পি কিউ অধিবৃত্তের একটি জ্যা। তাহলে আমরা কি করলাম এখনই, যে নাভিগামী জায়ের এক প্রান্তের স্থানাঙ্ক যদি at স্কোয়ার 20 হয় তাহলে অপর প্রান্তের স্থানাঙ্ক আমরা করলাম যে a বাই টি স্কোয়ার মাইনাস 2a বাই টি। তাহলে লিখে ফেলি, ধরি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের এর পি কিউ হলো নাভিগামী একটি জ্যা। নাভিগামী একটি জ্যা। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক 8 স্কোয়ার 280, অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? অতএব কিউ বিন্দু আমরা জানি t1 ইকুয়াল টু মাইনাস ওয়ান, ওটা সরাসরি এখানে প্রয়োগ হয়ে যাবে। তাহলে a বাই টি স্কোয়ার মাইনাস 2a বাই টি। তাহলে আমরা পি কিউ দুটো বিন্দু পেয়ে গেলাম, আর পি কিউ জায়ের মধ্যবিন্দু ধরলাম মধ্যবিন্দু এইচ কে। তাহলে আমাদের এইচ কে দিয়ে এটা বীজগণিতিক সম্পর্ক এইচ কে এর মধ্যে নির্ণয় করতে হবে। তাহলে আমরা পি কিউ জায়ের সমীকরণটা নির্ণয় করি আগে। তাহলে এই দুটো পি বিন্দু পেলাম, কিউ বিন্দু পেলাম, আর মধ্যবিন্দু এইচ পেলাম। তাহলে এই তিনটে বিন্দুর মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা বেরিয়ে আসবে। তাহলে এইচ সমান, আচ্ছা এটা আগে লিখে নিই, ধরি পি কিউ জায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। তাহলে আমাদের তিনটে বিন্দু পেয়ে গেলাম, একটা সরলরেখার তিনটে বিন্দু পেলাম, দুটো প্রান্ত বিন্দু
আর একটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে এইচকে। তাহলে তিনটে বিন্দুর মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে যাব। অতএব এইচ ইকুয়াল টু কি হবে, এ টি স্কোয়ার প্লাস এ বাই টি স্কোয়ার, এ টি স্কোয়ার প্লাস এ বাই টি স্কোয়ার, এ টি স্কোয়ার প্লাস এ বাই টি স্কোয়ার বাই 2, আর কে সমান পেয়ে যাব 280 প্লাস মাইনাস 2a বাই টি বাই 2, তাহলে 280 মাইনাস 2a বাই টি ডিভাইডেড বাই 2। এইখান থেকে দুটো জায়গা থেকে আমাদের টি বার করতে হবে। টিকে এলিমিনেট করলেই আমরা এইচকে এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তাহলে এখানে দেখি আমরা টি পাচ্ছি, এখানে এ কমন আছে, 2 চলে আসছে এইদিকে, 2h, তাহলে এটা কমন নিয়ে নিই, টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার, এটা এইদিকে পেলাম। ডান দিকে কি পাচ্ছি, 2 বাম দিকে চলে এলো, 2k সমান এখানে 2a কমন, 2a কমন, টি মাইনাস 1 বাই টি। তাহলে এখান থেকে আমরা টিকে এলিমেন্ট করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ মাইনাস বি। তাহলে এই সম্পর্কটা আমরা লিখতে পারি। তাহলে এখানে টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ারটার আগে বার করে নিই, 2h বাই এ, 2h বাই এ, আর এখানে টি মাইনাস 1 বাই টি সমান, এখানে 2টি কেটে যাচ্ছে, কে বাই এ। তাহলে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা দিলেই আমাদের বেরিয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, করলেই চলে আসবে সম্পর্ক। যেহেতু টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার ইকুয়াল টু টি মাইনাস 1 বাই টি এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2t ইন্টু 1 বাই টি, এখানে টি কেটে গেল, এখানে আমাদের মান দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার, টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার হচ্ছে 2h বাই এ, 2h বাই এ, ডান দিকে টি মাইনাস 1 বাই টি এর মান কে বাই এ, তার হোল স্কোয়ার প্লাস 2। তাহলে সাজিয়ে নিলে কি পাবো, এ স্কোয়ার মাল্টিপ্লাই বাই এ স্কোয়ার বোথ সাইড, তাহলে 2ah ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। এর যদি আরও সাজিয়ে নিই, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 2ah মাইনাস 2a স্কোয়ার। তাহলে এইচকে বিন্দুর মধ্যে সম্পর্ক, এইচকে মধ্যে সম্পর্ক চলে এসছে, বীজগাণিতিক সম্পর্ক। তাহলে এখান থেকেই আমরা এইচকে বিন্দুর সঞ্চারপত্র লিখতে পারবো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ah মাইনাস 2a স্কোয়ার। অতএব এইচকে বিন্দুর সঞ্চারপথ। সঞ্চার পথের সমীকরণ, এইচ এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় কে এর জায়গায় ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax মাইনাস 2a স্কোয়ার। এখানে যদি একটু কমন নিয়ে নিই, এখানে 2a কমন যাচ্ছে, 2a x মাইনাস a, এটাই হচ্ছে ওই জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ। নেক্সট করি একটা অঙ্ক,
আচ্ছা, একটি অধিবৃত্তের নিয়ামক, একটি অধিবৃত্তের নিয়ামক এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। একটি অধিবৃত্তের নিয়ামক এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 এবং শীর্ষবিন্দু -1 শীর্ষবিন্দু -1 এই দুটো জিনিস দেওয়া আছে। তাহলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বোঝা গেল যে একটি অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 এবং শীর্ষবিন্দু -1, হলে এই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে দেখা যাচ্ছে যে নিয়ামকটা দেখো, নিয়ামকটা এক্স অক্ষের সমান্তরাল নয় বা ওয়াই অক্ষেরও সমান্তরাল নয়। তার মানে কি, অধিবৃত্তের যে শীর্ষ হবে, অধিবৃত্তের শীর্ষটা মূল বিন্দুতে হবে না, কিংবা অধিবৃত্তের যে অক্ষ, অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে না। অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। যেহেতু নিয়ামক এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল নয়, সুতরাং অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম, সেক্ষেত্রে আমাদের দরকার নাভি। নিয়ামক তো দেওয়া আছে, এক্ষেত্রে দরকার আমাদের নাভিটা আমাদের দরকার। এইটা হচ্ছে অক্ষ এক্স প্লাস ওয়াই এইটা নিয়ামক এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। আর এটা নাভি, শীর্ষ দেওয়া আছে, শীর্ষবিন্দু এইটা শীর্ষবিন্দু হচ্ছে -1, এই বিন্দুটা। তাহলে আমাদের নাভি বের করতে হবে। ছবিটা যদি আরেকটু বড় করে করি, এটা নাভি এইচ, এইটা শীর্ষবিন্দু -1, আর এটা নিয়ামক। তাহলে আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে -1, নাভি দেওয়া নেই, নাভি দেওয়া নেই। আমাদের নাভি বের করতে হবে। এই বিন্দুটা নাভির স্থানাঙ্ক, আমাদের নাভির স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে একটা বিন্দু মাত্র দেওয়া আছে আর নিয়ামক দেওয়া আছে, তাহলে আমাদের এই বিন্দুটাকে বের করতে হবে আগে। এই বিন্দুটা যদি আমরা বের করতে পারি, তাহলে এই নাভির স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো। তাহলে এই যদি আমাকে এই বিন্দু বের করতে হয়, তাহলে আমাকে এই অক্ষের সমীকরণটা বের করতে হবে। কেন, অক্ষ যেহেতু নিয়ামকের উপর লম্ব, সুতরাং আমরা অক্ষের সমীকরণটা বের করতে পারবো। তাহলে নিয়ামকের সমীকরণ কত? নিয়ামকের সমীকরণ x প্লাস ওয়াই প্লাস 4 0। ধরি অক্ষের সমীকরণ, ধরি অধিবৃত্তের অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ, যেহেতু অক্ষটা নিয়ামকের উপর লম্ব, তাহলে কি হবে, এক্স যুক্ত এবং ওয়াই যুক্ত পদের সহগ ইন্টারচেঞ্জ হবে, আর এক্স এবং ওয়াই এর মধ্যে একটা চিহ্নের পরিবর্তন হবে, আর ধ্রুবক পদটা চেঞ্জ হবে। তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। এবার অক্ষ হচ্ছে, যেহেতু অক্ষ হচ্ছে -1, বিন্দুগামী, কারণ শীর্ষবিন্দু অক্ষের উপরই অবস্থিত হবে, যেহেতু ইহা -1, বিন্দুগামী,
অতএব বসে দিই এখানে -1 +1 ইকুয়াল টু কে, অতএব কে ইকুয়াল টু 0। তাহলে অধিবৃত্তের অক্ষের সমীকরণ আমরা পেয়ে গেলাম। অতএব অধিবৃত্তের অক্ষের সমীকরণ কি পেলাম? x - y = 0, x - y = 0। তাহলে আমরা অক্ষের সমীকরণ পেলাম x - y = 0। আবার নিয়ামকের সমীকরণ আমাদের দেওয়া আছে x + y + 4 = 0। তাহলে এই দুটোর ছেদবিন্দুই হচ্ছে, এই ছেদবিন্দুটা বার করব। তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু আমাদের বের করতে হবে, দুটোকে সমাধান করলে হয়ে যাচ্ছে। তাহলে মুখে মুখে এটা করা যায়। দেখো এখানে x = y, x + y = 0 বা x = y। তাহলে আমরা বের করে নিই যে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক। অতএব অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? মুখে মুখে বলা যায় x = y, x = y যদি বসিয়ে দিই তাহলে 2x = -4, তাহলে x = -2, x = -2 হলে y = -2, যেহেতু x = y। তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে গেলাম -2, -2, -2, এই বিন্দুটা আমরা পেয়ে যাচ্ছি। এইবার আমরা নাভির স্থানাঙ্ক পেয়ে যাব। তিনটে বিন্দু পেয়ে গেলাম, নাভি, শীর্ষ আর অক্ষ নিয়ামকের ছেদবিন্দু। তাহলে আমরা নাভি, যেহেতু এটা শীর্ষবিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা নাভির স্থানাঙ্ক পেয়ে যাব। ধরি নাভির স্থানাঙ্ক HK, H, K। ধরি নাভির স্থানাঙ্ক HK। ধরি ফোকাস H, K। তাহলে কি পাচ্ছি? মধ্যবিন্দু হচ্ছে -1 = H + H - 2/2। আর একটা কি পাচ্ছি? -1 = K, K - 2/2। তাহলে এখান থেকে অতএব H = -2 - 0 আর K = -2 = K - 2, 0। তাহলে H = 0, K = 0, অর্থাৎ নাভির স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব নাভির স্থানাঙ্ক নাভির স্থানাঙ্ক 0, 0, অর্থাৎ নাভিটা হচ্ছে মূল বিন্দুতে আছে, নাভি মূল বিন্দুতে। তাহলে এবার আমার নাভি পেয়ে গেছি, আমাদের নিয়ামক দেওয়া আছে, নাভি পেয়ে গেছি, নিয়ামক দেওয়া আছে। তাহলে অধিবৃত্তের সমীকরণ আমরা সহজে বার করতে পারবো, সেই সূত্র যে PS/PM = 1। তাহলে নাভি থেকে অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিই, PXY, এই যে PS আর PM, এটা M বিন্দু, নিয়ামকের উপর লম্ব হচ্ছে PM। তাহলে ধরি অধিবৃত্তের উপর P, XY যে কোনো একটি বিন্দু, যে কোনো বিন্দু।
বোঝা গেল? তাহলে এবার অতএব কি পাবো? পিএস ইকুয়াল টু পিএম, বা বর্গ করে দিই পিএস স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার। পিএস মানে হচ্ছে কত? পিএস হচ্ছে এক্স ওয়াই বিন্দু থেকে এইচকেটা 0 0 পেয়েছি, 0 0 বিন্দু পেয়েছি, 0 0 বিন্দু দূরত্ব। তাহলে এক্স স্কোয়ার তার বর্গ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পিএম। পিএম এক্স ওয়াই বিন্দু থেকে নিয়ামক এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 সরলরেখার দূরত্ব, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 সরলরেখার দূরত্বের বর্গ। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার, আর নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে √2 তার হোল স্কোয়ার মানে 2, বা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকটা যদি ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 প্লাস 2ab 2xy প্লাস 8x প্লাস 8y। এই এবারে পক্ষান্তর করে নিলেই চলে আসবে। পক্ষান্তর করে যদি নিই, সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে 2x স্কোয়ার, ডান দিকে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার 2y স্কোয়ার, ডান দিকে একটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার থাকলো, ডান দিকে 2xyটা বাঁ দিকে চলে আসছে, 8x 8yটা বাঁ দিকে আসছে, আর ডান দিকে 16 রয়েছে ইকুয়াল টু 16। এটাই অধিবৃত্তের সমীকরণ। তাহলে যে সকল অধিবৃত্তের, আবার বলছি, যে সকল অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল নয়, সেই সকল অধিবৃত্তের ক্ষেত্রে অবশ্যই অধিবৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের নাভি এবং নিয়ামক এই দুটো জিনিস অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের নাভি এবং নিয়ামক বের করে নিয়ে তারপরে সেই অধিবৃত্তের সূত্র এসপি ইকুয়াল টু পিএম। কেন আমরা আগেই বলেছি যে একটা সমতলে একটা স্থির বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা এবং অপর একটা চলমান বিন্দু যদি গতিশীল থাকে, যাতে ওই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব এবং নিয়ামকের লম্ব দূরত্ব সর্বদা সমান হয়, তাহলে তার সঞ্চারপথটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তোমরা অধিবৃত্তে আরও অনেক অঙ্ক আছে, আরও ভালো করে করবে। এই পর্যন্ত যা বুঝলে, আমার না মনে হয় না যে আর অঙ্কতে অসুবিধা আছে। তোমরা করো, প্রবলেম থাকলে পরের ক্লাস আবার আলোচনা করবে। ধন্যবাদ।